প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডাক্তার আছেন আপনার পাশে এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার মোনা তাহসিন এবং বরাবরের মতোই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসবো আমাদের আজকের অতিথিগণের সাথে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার জয়শ্রী সাহা, সহযোগী অধ্যাপক অপস অ্যান্ড গাইনি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। এছাড়াও রয়েছেন ডাক্তার বদরুল আলম, কনসালটেন্ট, ট্রপিক্যাল মেডিসিন বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ, দয়াগঞ্জ, ঢাকা। দর্শক, আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। আচ্ছা, প্রথমে আমি ডাক্তার জয়শ্রী সাহা ম্যামের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, এই কোভিডকালীন সময়ে আমরা তো জানি ভ্যাকসিনেশনের গুরুত্ব কতটুকু। তো আপনি যেহেতু অপস অ্যান্ড গাইনি বিভাগে আছেন, তো গর্ভবতী মায়েরা কিংবা যারা ল্যাকটেটিং মাদার রয়েছেন তাদের ক্ষেত্রে কি ধরনের ইন্ডিকেশন আছে ভ্যাকসিনেশনের ব্যাপারে? ধন্যবাদ মুনা। আসলে একটা সময় ছিল যখন ভ্যাকসিন কেবল আসতে শুরু করেছে, তখন কিন্তু একটা কন্ট্রাইন্ডিকেশন ছিল যে প্রেগনেন্ট মায়েরা অথবা ল্যাকটেটিং মায়েরা ভ্যাকসিন দিতে পারবে না। কিন্তু এখন আরসিওজি, ফিগো বিভিন্ন গাইডলাইনে যেটা আমাদের দিক নির্দেশনা দিচ্ছে সেটা হলো যে প্রেগনেন্ট মায়েরাও কিন্তু সাধারণ জনগণের মতোই ভ্যাকসিন নেবে এবং তাদের জন্য শিডিউল একই রকম। এবং ল্যাকটেটিং মাদারদের জন্য আসলে ভ্যাকসিনের কোনো তারতম্য নেই, তারা ভ্যাকসিন নিতে পারবে কোভিড ভ্যাকসিনগুলো এবং তাদের জন্য ডোজ শিডিউল একই থাকবে। আর যারা এখন প্রেগনেন্সি ট্রাই করছেন, অর্থাৎ যারা এক্সপেক্টিং মাদার অথবা যারা এখন মানে প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন, তারাও কিন্তু নিশ্চিন্তে কোভিড ভ্যাকসিন নিতে পারেন। এ ব্যাপারে কিন্তু কোনো ট্রাইমেস্টারের কোনো বিশেষ আলোচনা হয়েছে কিনা, যে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, আমরা জানি যে ভাগগুলো থাকে, বা এখানে কোনো রিস্কের এ ব্যাপার ধরনের আছে আসলে কোনো গাইডলাইনে এখনো কিছু বলা হয় নাই। বলা হচ্ছে যে প্রেগনেন্ট মায়েরাও আসলে ভ্যাকসিন দিতে পারবে, তাদের জন্য আর বিধিনিষেধ এখন আর নেই। ম্যাম, অনেক ধন্যবাদ, আবারও আসবো। তবে আমি একটু ডাক্তার বদরুল আলম স্যারের কাছে জানতে চাইবো। স্যার, আমরা কিন্তু যেটি জানতে পারছি এবং আমরা দেখে এসেছি যে ভারতে যে তাণ্ডবটি চালালো করোনা, এবং যে এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে অনেক কথা হচ্ছে এখন, তো যদি আমাদেরকে একটু জানাতেন যে এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের বিরুদ্ধে আমরা কিভাবে আসলে সেফ থাকতে পারি। আসলে আগের যে ভ্যারিয়েন্টগুলো ছিল তার সাথে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের পার্থক্য হচ্ছে যে এটা দ্রুত মানে রোগটাকে তৈরি করে। যেমন একটা জীবাণু যদি শরীরে ঢোকে, তো রোগটা তৈরি হতে একটা সময় লাগে, ইনকিউবেশন পিরিয়ড যেটা আমরা বলি। তো এই ভ্যারিয়েন্টটা যেহেতু দুবার মিউটেশন করেছে, তার স্পিডটা খুব দ্রুত, এই জন্য আমাদের হাতে সময় কম থাকে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের সচেতনতা বাড়াতে হবে। আমরা যেটা দেখেছি যে কোনো কারণে আমাদের সবার সচেতনতা কমে গেছে। আমরা যা দেখলাম আমাদের মধ্যে আসলে সচেতনতার পরিচয় খুব কম ছিল। আমাদেরকে আরও সাবধান হতে হবে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, অযথা হসপিটালে ভিড় না করে আগে হেল্পলাইনে ফোন করে শিওর হতে হবে যে কোভিডের সম্ভাবনা আছে কিনা, দ্রুত টেস্ট করে, সেরকম যদি হয় দ্রুত ডায়াগনোসিস করে দ্রুত যদি চিকিৎসাটা করা যায়, তাহলে আমি মনে করি যে ওই ভারতীয় তাণ্ডবটা এদেশে হবে না, এরকম হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, আবারও আসবো, তবে তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার ছেলের বয়স 30 বছর, সে ইপিলেপসি পেশেন্ট। জি সে কি ভ্যাকসিন নিতে পারবে? জি, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমি বদরুল আলম স্যারের কাছ থেকে জানতে চাইবো। স্যার, আমি যতদূর জানি যে এপিলেপসি থাকুক বা না থাকুক, ভ্যাকসিনের জন্য আলাদা কোনো কন্ট্রাইন্ডিকেশন, ভ্যাকসিন নিতে পারবে এবং আমি মনে করি সুযোগ পেলে ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা একটা বয়স বেঁধে দিয়েছেন সরকার, তো সেটির ব্যাপারে আপনি কি বলবেন? আসলে বয়সের ব্যাপারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উন্নত বিশ্বে প্রথমে বয়স সময়সীমা ছিল বয়স্কদের, সেটা আরেকটু ছাড় দিয়ে আরেকটু কমে আসছে, ধীরে ধীরে কমে আসবে। তো সেরকম যখন কমে আসবে, তখন ওনার ছেলে যখন বয়স সীমায় পড়বে, তখন আমার মনে হয় যে ওনার উচিত হবে এই ভ্যাকসিনটা নিয়ে না। অনেক ধন্যবাদ। আমি একটু জয়শ্রী সাহা ম্যামের কাছ থেকে জানতে চাইবো। ম্যাম, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের তো আসলে সবকিছু অনেক ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে সতর্কতার সাথে আসলে হ্যান্ডেল করতে হচ্ছে। তো আপনারা যে ধরনের রোগী পাচ্ছেন, অবশ্যই এর ভেতর অনেক এমার্জেন্সি কেসেস থাকে, তো সেই কেসেসগুলো আসলে আপনারা কিভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশনে হ্যান্ডেল করছেন? ধন্যবাদ মুনা। আসলে অপস গাইনি কিন্তু একটা ইমার্জেন্সি সাবজেক্ট। তো আসলে আমরা
শুরুতে যেটা করতাম করোনার একদম শুরুর দিকে যখন আমরা আমাদের কাছে ভ্যাকসিন এসে পৌঁছায়নি অথবা আমরা ট্রিটমেন্ট গাইডলাইন সম্পর্কে খুব ভালো মতো জানতে পারছিলাম না, তখন আমরা একটু বেছে শুনে কাজ করতাম আসলে। কিন্তু এখন তো প্রায় 1.5-2 বছর হয়ে যাচ্ছে যে কোভিডের সাথে আমরা আছি। এখন কিন্তু আমরা রুটিন যে কেসগুলো অর্থাৎ গাইনোকোলজিক্যাল যে অপারেশনসগুলো এখন কিন্তু আমরা এগুলো নিয়মিত করছি আগের অপারেশন মতোই। আগের মতোই করছি, কিন্তু আমাদের সতর্কতা একটাই যে আমরা এখন কোভিড টেস্টগুলো করে নিই। কোভিড টেস্ট করে পেশেন্টের কনফার্ম হয়ে নেই, পেশেন্ট যদি কোভিড পজিটিভ থাকে তাহলে হয়তো রুটিন কেসগুলো আমরা একটু ডিলে করি, হ্যাঁ, কিন্তু নেগেটিভ হলে আমরা কিন্তু এখন অপারেশন করছি। ম্যাম আমি আবারও আসবো, তবে তার আগে ফোনটি নিয়ে আসবো। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্নটি করবেন। আমি মিরপুর থেকে বলছিলাম, তেলাসি। আমি ম্যাডামের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আমার বড় বোনের বয়স 35, ওনার জরায়ুর ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি সমস্যাটি বলুন, আমরা শুনছি। ওনার জরায়ুটা আর কি বের হয়ে গেছে, এখন ওইটাকে পপুলার মেডিকেল কলেজ হসপিটাল থেকে জেসমিনা ম্যাডাম নামে একজন ম্যাডাম আর কি সার্জারির কথা বলছিল। জি, তো করোনার কারণে ওনারা আমাদেরকে এই অপারেশনের জন্য নিচ্ছে না, তো এরকম আর কতদিন থাকবে? আমরা কি কোনো ট্রিটমেন্ট পাবো না? আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য ম্যাম। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনি যে মেডিকেল কলেজের কথা বলছেন আমি কিন্তু সেখানেই আছি। আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু আমার প্রোগ্রামের শুরুতেও এই ব্যাপার নিয়ে কথা বলছিলাম ওনার সাথে, যে একটা সময় ছিল যখন আসলে আমরা রুটিন কেসগুলোকে আমরা একটু ডিলে করেছি, কারণ তখন দেখা যেত যে কোভিড সম্পর্কে আমরা খুব ভালো বুঝিনি বা জানতাম না, বা কি প্রিকশন নিলে আমি এবং আমার পেশেন্ট নিরাপদ থাকবো সে সম্পর্কে আমরা খুব ভালো নলেজ তখন ছিল না। কিন্তু সময়ের সাথে আমরা কিন্তু এখন অনেক কিছুই সলভ করে ফেলছি আস্তে আস্তে। তো এখন আমরা কিন্তু রুটিন কেসগুলোকেও আমরা বসিয়ে রাখি না। আপনি কিন্তু অপারেশনের জন্য যা যা ইনভেস্টিগেশন করা দরকার সেগুলো রুটিন করে তার সঙ্গে আসলে একটা করোনা টেস্টও করে ফেলতে হবে। এই টেস্টগুলো করে আসলেই আমরা কিন্তু আপনার বোনের জন্য অপারেশন করে দিতে পারবো। এখন কিন্তু দীর্ঘ সময় আর অপেক্ষা করার প্রয়োজন নেই। মাঝখানে আমাদের একটু হসপিটালে লোড বেড়ে গেছিল, আপনি জানেন তখন আসলে এত করোনা পেশেন্ট হসপিটালে ছিল যে আমরা তখন মনে করেছি যে অপারেশনটা হয়তো পেশেন্টের জন্য ঝুঁকিপূর্ণ হবে। আর আমি যদি একটা কোভিড পেশেন্টের পাশাপাশি একটা নন কোভিড পেশেন্টকে ডিল করি তাহলে আমার নন কোভিড পেশেন্টটাও কিন্তু অ্যাফেক্টেড হওয়ার চান্স থাকে। কাজেই যেই পেশেন্টগুলোকে ওয়েট করানো যায় তাদেরকে আমরা অপেক্ষা করিয়েছি। কিন্তু এখন আপনি বা আপনার পেশেন্টের প্রোল্যাপসের একটা ব্যাপার আছে, যদি ওনার রেগুলার লাইফস্টাইলটা তার হ্যাম্পার হয়, মানে তার পেশাব করতে অসুবিধা হচ্ছে অথবা তার চলাফেরা করতে সমস্যা হচ্ছে, তাহলে তো এটা ইমার্জেন্সি। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি আবার যোগাযোগ করেন, আমরা অবশ্যই আপনাকে অপারেশন করব। অনেক ধন্যবাদ। আরো একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবো। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম লিবা। জি, আমি একটু ডক্টর বদরুল আলম স্যারকে একটু স্যার শুনতে পাচ্ছেন? আপনি আপনার সমস্যাটি বলুন। জি বলুন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। জি, এতদিন তো আমরা কোভিডের বিভিন্ন উপসর্গ নিয়ে কথা বলছিলাম স্যার, এতদিন পর্যন্ত আমরা জানি বিভিন্ন উপসর্গের কথা, কিন্তু এই যে বর্তমান যে নতুন স্ট্রেনটা এসছে স্যার, এটা কি বয়স্কদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ নাকি ইয়াঙ্গার জেনারেশনের জন্য বেশি ঝুঁকিপূর্ণ? আপনারা কি মনে করেন স্যার? আর এই বিষয়ে আমরা কি প্রিভেন্টিভ মেজার নিতে পারি একটু যদি বলে দিতেন স্যার। অনেক আমরা ধন্যবাদ, আসলে খুবই আতঙ্কিত। অনেক সুন্দর প্রশ্ন স্যার, জি, জানতে চাচ্ছেন আসলে। প্রিভেন্টিভ মেজার নিয়ে তো আসলে কথা হলো একটু আগে, আর আমরা তো সবাই ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছি। অনেকে আমরা ভ্যাকসিন নিয়েছি, তো ভবিষ্যতে যখন ভ্যাকসিন আরও আসবে প্রথম সুযোগে আমি মনে করি সবার ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আগে করোনা হলে আমরা যেটা ভয় পেতাম সেটা হচ্ছে যে বয়স্কদের নিয়ে বেশি ভয় ছিল, ইয়াংদের নিয়ে ভয় কম ছিল। কিন্তু এখন যে নতুন ভ্যারিয়েন্টটা এসেছে সেটা দেখা যাচ্ছে যে আসলে বয়স নির্বিশেষে সবাইকেই আক্রান্ত করছে, তবে বয়স্করা সবসময় ঝুঁকিতে। তো আগের মতো অবস্থা, আগে যাদের কোমরবিডিটি ছিল সাথে অন্য রোগ যেমন ডায়াবেটিস, আমার এই 2 বছরের অভিজ্ঞতায়, মানে 2 বছর মানে দ্বিতীয় বছরের অভিজ্ঞতা, যেহেতু প্রথম থেকেই ফ্রন্ট লাইনে ছিলাম, তো আমরা দেখি যাদের ডায়াবেটিস আছে তাদেরকে নিয়ে খুব সমস্যা হয়, মানে তাদের চিকিৎসা করাটা অনেক কঠিন হয়, তারা হঠাৎ করে খারাপ হয়ে যায়। তো এই ধরনের যদি কোনো সমস্যা থাকে
তাহলে ভয়টা বেশি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং যাদের ডায়াবেটিস আছে, অন্য কোনো রোগ আছে, হার্টের রোগ, কিডনির রোগ, তাদেরকে খুব সাবধানে রাখতে হবে যাতে তারা সহজে আক্রান্ত না হয়। আর এখন কেউই আসলে এই নতুন ভাইরাসের ভয়াল থাবা থেকে মুক্ত নয়। এই কারণে মানে সে বয়স যাই হোক, সবাইকে সাবধান হতে হবে এবং জি, স্যার। সচেতনতার সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আরো একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবো। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাঁধন বলছিলাম গাজীপুর থেকে। জি, সমস্যাটি বলুন। ম্যাম, আমি মূলত ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। ম্যাম, আমার শুনতে স্ত্রীর পাচ্ছি। সমস্যাটি। জি জি, অবশ্যই। জি ম্যাম, আমার স্ত্রীর বয়স হচ্ছে 24 বছর। তো আমাদের বিয়ে হয়েছে 14 মাস। তো এই 14 মাসের ভিতরে আমার স্ত্রীর কখনো পিরিয়ডের সমস্যাটি হয়নি। গত মাসেও তার পিরিয়ডটি নর্মাল টাইমের চেয়ে 10 দিন পরে হয়েছে। এই মাসেও এখনো প্রায় 13 দিন পার হয়ে গেল, এখনো হয়নি। আচ্ছা ম্যাম, আপনার কি ম্যাম। কোনো কোয়েরিজ আছে এই ব্যাপারে? দর্শক, আপনি আমাকে একটু জানাবেন যে আপনারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কিছু ব্যবহার করছেন, নাকি আপনারা এখন প্রেগন্যান্সি নেওয়ার প্ল্যান করছেন? ম্যাম, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ব্যবহার করছি, আমি প্রোটেক্টটা ইউজ করছি। আচ্ছা, তাহলে তো আমার মনে হয় আপনার স্ত্রীর জন্য আহ, একটু হরমোন পরীক্ষা করে দেখা ভালো। তবে আমরা আসলে বলি যে 21 থেকে 35 দিনের মধ্যে যদি সাইকেলটা হয় তাহলে কিন্তু মানে টেনশনের খুব বেশি কিছু নাই। কিন্তু ওর যেটা হচ্ছে যে আস্তে আস্তে দেখা যাচ্ছে তার ডিউরেশনটা বাড়ছে। প্রথমে 10 দিন পরে, তারপর হয়তো 15 দিন পরে হচ্ছে। আপনি একটু খেয়াল করেন যে হঠাৎ করে এর সাথে সাথে ওর কি ওজনটা বেড়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, আর আরেকটা জিনিস খেয়াল করেন যে ওকে কি হঠাৎ কোনো ইমার্জেন্সি পিল অথবা কোনো ধরনের পিল নিতে হয় কিনা। যদি এই ধরনের কোনো এরকম কোনো প্রবলেম পিল থাকে, নেওয়া হয় না। আর ওজন গত মাসের তুলনায় 3 কেজি কমেছে। আচ্ছা, হঠাৎ করে ওজন কমে গেলে বা হঠাৎ করে ওজন বাড়লে এটা কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলের উপরে এফেক্ট করতে পারে। তো আমার মনে হয় আপনি আরো 2-1টা সাইকেল দেখেন। যদি এরকম ভাবে ডেটটা পিছাতে থাকে, অর্থাৎ ডিউরেশনটা যদি 15 দিন 20 দিন করে দেরি করে হয়, অথবা দেখা যাচ্ছে 1 মাসের জায়গায় হয়তো 2 মাস পরে গিয়ে হচ্ছে, তাহলে আমার মনে হয় একটু হরমোন পরীক্ষা আমরা করে দেখতে পারি। জি ম্যাম, অনেক ধন্যবাদ। আরো একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবো। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আমি মোহাম্মদ আলাউদ্দিন বলছি, ইসবা ক্যাপিটাল লিমিটেডের অ্যাডভাইজারি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বলছি। আমি ডক্টর জয়শ্রী শাহর সঙ্গে কথা বলবো আমার ওয়াইফ সম্পর্কে। জি ম্যাম, শুনতে পাচ্ছেন, সমস্যাটি বলুন। আমার সমস্যা হচ্ছে তার ইউটেরাসটা অপারেশন হওয়ার পরে থেকে তার আসলে বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গ ফুলে যায়, তারপরে ব্যথা হয়, বা মাজাতে বা হাড্ডিতে অনেকগুলো সমস্যা আছে। আচ্ছা, আপনারা কথা শুনে আমার মনে হচ্ছে যে ইউ আর ভেরি মাচ এফিসিয়েন্ট। তো আমি তো অনেক ডাক্তারের সাথে সংস্পর্শে আছি এবং আমরা অনেক বয়স্ক 65 এর উপরে, আমার ওয়াইফ এখন অ্যারাউন্ড 50। আচ্ছা। তো মনে হয় আপনি যেহেতু পপুলারে বসেন, এই বিষয়ে আপনার পরামর্শ কি একটু জানতে চাই, এবং মনে হয় হয়তো আপনার সাথে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী পর্যায়ে নিয়ে নিতে পারি। আই এম ভেরি মাচ হ্যাপি টু রিসিভ ইউর ওয়ার্ড অ্যাবাউট মেডিসিন এন্ড ডিজিজেস। আপনি আমার ওয়াইফ সম্পর্কে একটু বলেন। জি, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য ম্যাম। ধন্যবাদ দর্শক। আসলে এই যে ওনার শরীর মাঝে মাঝে ফুলে যাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু জরায়ুর অপারেশনের সাথে রিলেটেড না। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে জরায়ু অপারেশন হয়েছে, আমি একটু জানতে চাচ্ছি ওনার কি অপারেশনের সময় ওভারি ফেলে দিতে হয়েছিল? দর্শক, আপনি কি আমাদের সাথে আছেন? জি, ওনার ওভারিটা ফেলে দিতে হয়েছিল, জি। এবং আমরা এটা ওভারিটা ফেলে দিতে হয়েছিল যখন ওনার দুটো ইস্যু ছিল, মানে দুটো মেয়ে আছে, তারা অবশ্যই এখন ওয়ার্কিং লেডি। আমার একটা ছেলেও আছে, তার বয়স প্রায় 24 বছর। জি, তো অনেক ওভারিটা ধন্যবাদ। ফেলে দিতে হয়েছিল। জি জি ম্যাম, আচ্ছা, ছোট্ট করে জানতে চাইবো। এই যে শরীর ফুলে যাচ্ছে, এটা আসলে জরায়ু বা ওভারির অপারেশনের জন্য হচ্ছে না। এখন আমাদেরকে একটু এক্সক্লুড করতে হবে যে ওনার থাইরয়েড অথবা কিডনি অথবা রক্তশূন্যতা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, এগুলো একটু টেস্ট করে দেখতে হবে। তবে ওনার যে বয়স, এই বয়সে আসলে শরীরে জরায়ু এবং ওভারি ফেলে দেওয়ার জন্য আসলে কিছু হরমোনাল ডেফিসিয়েন্সি হয়, যার জন্য বিশেষ করে ওভারি যদি না থাকে
এই হরমোন ডেফিসিয়েন্সির জন্য ওনার কিছু সিমটম হতে পারে, যেমন ওনার হয়তো এখন ব্যাকএক হচ্ছে বা শরীরে ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা, এগুলোর জন্য আমরা কিন্তু ওনাকে ট্রিটমেন্ট দিতে পারি। ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো উনি খেতে পারেন। ওনার লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনতে হবে, যেমন সুষম খাবার গ্রহণ করা, প্রতিদিন কিছু এক্সারসাইজ করা, এবং আমার মনে হয় আপনি ওনাকে একটু চেক আপ করাতে পারেন যে আসলে ওনার ইয়ারলি যে ডায়াবেটিস হচ্ছে কিনা বা প্রেশারটা ঠিক আছে কিনা, এগুলো একটু চেক করে নিতে হবে। ধন্যবাদ দর্শক। অনেক ধন্যবাদ স্যার। আরও একটি কথা জানবার আছে, সেটি হচ্ছে যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটি, সেটি কিন্তু অনেক বেশি আমরা দেখছি যে অনেক মানুষ সাফার করছেন কিংবা মৃত্যু হারও অনেক বেশি। বুঝে ওঠার আগেই হয়তো আমরা আমাদের যে আক্রান্ত ব্যক্তি তাকে হারাচ্ছি, তো এর কি কারণ আছে বা কমপ্লিকেশনসগুলো কী কী? আসলে মানে দেরি হওয়ার কারণে যেটা হয় আর কি, আমরা যদি দ্রুত মানে ডায়াগনোসিসটা করতে পারি, কনফার্ম করতে পারি যে এই রোগীটা কোভিডে আক্রান্ত, তাহলে দ্রুত যদি চিকিৎসাটা শুরু করা যায় তাহলে আমার মনে হয় যে এই ওই কমপ্লিকেশনটা পর্যায়ে এড়ানো সম্ভব। জি জি, জি স্যার, সচেতনতা। আমি আবারও আসবো, তার আগে একটি ফোন নিয়ে জি। আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আচ্ছা, দর্শক, আমি টিভিতে দেখতেছি তো লাইভ, আমি এই জন্যই প্রশ্নটা করলাম। হ্যালো, জি আমরা শুনছি, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম জেমস, শান্তিনগর থেকে বলছি। জি জি আমি একটু বদরুল আলম স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন? আপনার সমস্যাটি জি, বলুন। গুড ইভিনিং জেমস, বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা জি, শুনতে পাচ্ছি, জি, আপনি জি, আপনার শুনতে সমস্যাটি পাচ্ছি, বলুন। জি। আচ্ছা, আপনার সঙ্গে আমার দেখা হয়েছে আজকে সকালে, ঠিক আছে? জি জি, চিনতে পেরেছি আপনাকে। জি, আচ্ছা। বলুন, জি। আমি প্রশ্নটা করতে যাচ্ছি এই জন্য, এটা যে আমার ওয়াইফের তো কোভিড হয়েছিল। জি জি হ্যাঁ, তো ও ট্রিটমেন্ট করছে, কিন্তু ট্রিটমেন্ট করার পরে কিন্তু ডাক্তার বলছে যে তার জি। আর টেস্ট করা লাগবে না। তো সেটা উনি বলছে যে 11 দিন পরে এটা আর থাকে না, আচ্ছা বা 21 দিন পরে থাকে না, so আপনাকে আর টেস্ট করা লাগবে না। আচ্ছা। এটার ব্যাপারে কতটুকু যুক্তিসঙ্গত আপনি মনে করেন? জি, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। স্যার, এটা অনেকেরই কোয়ারিজ আছে যে অনেকেই টেস্ট করছেন কিন্তু কখনো সেটি নেগেটিভ হচ্ছে না, জি। পজিটিভ হচ্ছে 2 মাস 4 মাস। এটির কি কারণ বা টেস্টের প্রয়োজনীয়তা আছে কিনা? আসলে আমরা মনে করি যে টেস্টের প্রয়োজনীয়তা, রোগী যদি ভালো থাকে, জি। সিমটোমেটিক্যালি ভালো থাকে, তার কোনো অসুবিধা না থাকে, তাহলে টেস্ট আর করার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা। কারণ দেখা যায় যে পেশেন্ট ভালো আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু পেশেন্ট দেখি সাইকোটিক, তাদের ধারণা যে নেগেটিভ না আসা পর্যন্ত তারা সুস্থ না। সেই ক্ষেত্রে আমরা বলি এখানে দুটো কারণ। একটা হচ্ছে যে অযথা যদি আমরা পেশেন্টদের আবার কনফার্ম করার জন্য পাঠাই যে পজিটিভ না নেগেটিভ, তাহলে অযথা ভিড় বাড়বে, জি, এতে জি, জি। আমাদের সত্যিকারের পেশেন্টদের ডায়াগনোসিসে ডিলে হবে। রোগী যদি ভালো থাকে, রোগী যদি সাইকোলজিক্যালি সে মানে ভালো থাকে, সে যদি মনে করে যে না সে সিকিউর, তাহলে অযথা আবার টেস্ট করার প্রয়োজন নেই। কারণ আমরা জানি যে 15 দিন হয়ে গেলে এই রোগীটা নিয়ে ভয় থাকে না, হয়তো কিছু ডেড ফ্র্যাগমেন্টস থাকতে পারে। যেহেতু পিসিআর একটি ভেরি মানে কি বলে হাইটেক একটা টেস্ট, আচ্ছা আচ্ছা। সো যদি ভাইরাসের কোনো ফ্র্যাগমেন্টসও থাকে সেটিও ধরে সেই ক্ষেত্রে ফেলবে। ধরে ফেলবে। স্যার অনেক ধন্যবাদ। আরো একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মিজানুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। প্রশ্নটা হচ্ছে ডাক্তার সাহেবের কাছে যে আমার ডিসেম্বরে কোভিড ছিল, আচ্ছা তো এখন রিসেন্টলি আমার ওই বাম এলবো জয়েন্টে প্রচন্ড ব্যথা। এই কোভিডের কোনো কমপ্লিকেশন কিনা? আচ্ছা, আপনি কি করেন? জি, আপনি কি কাজ করেন? আমি বিজনেস করি। বিজনেস করেন, আচ্ছা। রিসেন্টলি বা কোনো ট্রমা বা ব্যথা পাবার কোনো হিস্ট্রি আছে কিনা? না না না, তেমন কোনো বাম হাতে তো বাম আমি হাতে, কাজ করি। আচ্ছা অনেক ধন্যবাদ। স্যার জি জি ডাক্তার স্যার, জি জি জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমার জানতে হবে যে আপনার বয়সটা কত এবং অন্য কোনো অসুখ আছে কিনা আপনার? 52। 52, আচ্ছা। আচ্ছা, এছাড়া আপনার আর কোনো অসুখ কোনো আছে? অসুখ আছে? ডায়াবেটিস, হাইপারটেনশন বা যে কোনো ধরনের আর্থ্রাইটিস? হাইপোথাইরয়েডিজম আছে। হাইপোথাইরয়েডিজম। অনেক ধন্যবাদ ফোন করবার জি জন্য। জি, স্যার ধন্যবাদ প্রশ্নের জন্য। আসলে হয়তো এটা কোভিডের জন্য নাও হতে পারে, যেহেতু আপনি বয়স 52, হাইপোথাইরয়েডিজম আছে, তো হাইপোথাইরয়েডিজমের সাথে অস্টিওআর্থ্রাইটিসের একটা সম্পর্ক আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যদি টেস্ট করি তাহলে হয়তো একটা ধারণা করা যাবে যে এটা কি কোভিডের কারণে কোনো রিয়েক্টিভ আর্থ্রাইটিস হলো কিনা
বা এটা কি আপনার অস্টিও আর্থাইটিস কিনা, বা এটা অন্য কোনো কারণে কিনা, ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা, আরও অন্যান্য যে কারণগুলো আছে সেটা এক্সক্লুড করতে হবে। তো আসলে কথাটা হচ্ছে যে আপনার পেইনটা যে কারণেই হোক না কেন, সেটা কারণটা বের করে সেটা চিকিৎসা করলে আমার মনে হয় যে আপনি ভালো হয়ে যাবেন। স্যার অনেক ধন্যবাদ। ম্যাম, একটি প্রশ্ন রাখতে চাইবো, সেটি হচ্ছে প্রেগনেন্ট মায়েরা যারা রয়েছেন, আনফর্চুনেটলি যখন তারা কোভিডে আক্রান্ত হয়ে যান, তো সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট যে প্রোটোকল সেটি কি চেঞ্জ হয় কিনা সেটি জানবো, তবে তার আগে একটি ফোন নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি বাড্ডা থেকে বিজন বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। এটা আমার প্রশ্ন হলো, করোনা 2টা ভ্যাকসিনই আমি দিয়েছি। আচ্ছা, এখন আর এই 2টা ভ্যাকসিন যে আমরা দিলাম, এটা মানে এই সারা জীবনের জন্য কি একবার দিলে হয়, নাকি আরো দিতে হবে 2 বছর, 4 বছর, 6 মাস, 1 বছর এরকম? এটা হলো এক। দ্বিতীয়ত আপনার আমার ওয়াইফে ব্রেস্ট ফিডিং করাইতে আছে, আমার বাচ্চার হলো আপনার 3 মাস হয়েছে আর কি। আচ্ছা। এখন ও কি করোনা ভ্যাকসিন দিতে পারবে? আরেকটা হলো ব্রেস্ট ফিডিং ও চাকরি, ধরেন ব্রেস্ট ও যদি স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় ব্রেস্টটা রেখে কয় ঘন্টা পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো যাবে, এটা ফ্রিজে রাখার পরে আর কি। অনেক সুন্দর প্রশ্ন করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শুরুতেই কিন্তু এটি নিয়ে কথা বলেছিলাম। আমি প্রথমে ম্যামের কাছে জানবো, এরপর স্যারের কাছে আসবো। ম্যাম, ওনার যে কোয়েশ্চেনটি সেটি হচ্ছে, মা এখন ল্যাকটেটিং মাদার, আমরা তো বলেছি যে ভ্যাকসিনেশন এক্ষেত্রে কোনো মানা নেই, এবং ব্রেস্ট এক্সক্রেট করে উনি কত ঘন্টা পর্যন্ত রেখে যেতে পারবেন এবং কী ধরনের পাত্রে সেটি রাখবেন, মিল্ক যেটি? ধন্যবাদ মুনাকে, ধন্যবাদ দর্শককে প্রশ্নের জন্য। আসলে ল্যাকটেটিং মাদারের বেলায় তো ভ্যাকসিনের কোনো বিধিনিষেধ নেই, অবশ্যই ভ্যাকসিন দেওয়া যাবে এবং অন্য সবার মতোই ডোজ শিডিউল। আর হলো এক্সপ্রেস যে মিল্ক, সেটা আসলে যদি বাইরে রাখা হয়, যে কোনো পরিষ্কার পাত্রেই এটা সংরক্ষণ করা যায়, তবে প্লাস্টিকের পাত্র না হলেই ভালো হয়, এবং সেটা কিন্তু 6 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। আর যদি এটা ফ্রিজে রাখা যায় তাহলে 24 ঘন্টা পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। তবে ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল করার জন্য, নর্মাল মানে টেম্পারেচারে আসার জন্য বাইরে রেখে দিতে হবে। এটাকে ফুটানো বা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, টেম্পারেচারটা নর্মাল হয়ে গেলেই সেটা বাচ্চাকে দেওয়া যাবে। কাজেই 24 ঘন্টা পর্যন্ত ফ্রিজে প্রিজার্ভ করা ব্রেস্ট মিল্ক বাচ্চাকে দেওয়া যাবে। জি ম্যাম, ধন্যবাদ। আমাদের আগের দর্শকের একটি প্রশ্ন ছিল যে 2টি ডোজ নেওয়ার পরে আর সারা জীবনে আর প্রয়োজনীয়তা আছে কিনা। এটা আসলে খুব ভালো একটা প্রশ্ন। আসলে আমরা যতদূর জানি যে 2টো ডোজ নেওয়ার পরে এটার মানে ক্রিয়াটা প্রায় 1 বছর থাকে, কমপক্ষে 1 বছর থাকে। তো আসলে ভবিষ্যৎটা যেটা আমার মনে হয়, যেহেতু অ্যাজ এ মানে মেম্বার অফ ট্রপিক্যাল মেডিসিন, এটা হচ্ছে যে ভবিষ্যতে এমন হবে যে এটা বুস্টার ডোজের মতো বুস্টার ডোজ হিসেবে হয়তো নতুন ভ্যারিয়েন্টগুলো অ্যাড হয়, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ক্ষেত্রে যেরকম হয়, ফ্লু ভ্যাকসিনটা প্রতি বছর সবাইকে নিতে হয়, প্রতি বছর এটা আপডেট করা হয়। এতে হয় কি ফ্লুটা কমে আসে। তো এটাই আমার মনে হয় যে কোভিড ভ্যাকসিন, হয়তো আরো আমাদের অনেক গবেষণার দরকার আছে, অনেক এক্সপেরিয়েন্সের দরকার আছে। তবে 1 বছরের জন্য নিশ্চিন্ত, এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ। একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আমার নাম পার্থ, আমি গাবতলী থেকে বলতেছি। জি, আমি ইলেকট্রনিক্সের কাজ করি। আমার বয়স 52। আমার 3-4 বছর আগে হঠাৎ ওই যে বাম দিকে ওই মাজার নিচে খাপ আছে না, একটা খাপলা টাইপের আড্ডি, পুরো নিচে চরম ব্যথা করতো, সে সারাদিন খুবই ব্যথা। ব্যথার পরে আমি আমাকে ওই যে ইউরোলজিতে অনেকগুলো টেস্ট ছিল, আমি অনেক টেস্ট করছি। ইউরোলজিতে টেস্ট করার পরে কিছু ফল্ট পাই নাই, শুধু কিডনিতে একটু পাথর ধরা পড়ছিল, সেটা ওষুধ দেওয়ার পরে গেছে। তারপরে ওখান থেকে আবার রেফার করছিল ইয়েতে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজে। ওখান থেকে অনেক টেস্টের পরে আমাকে তেমন কিছু দেখলো না, তারপরে আমাকে অ্যান্ড্রোলজিতে মানে অ্যান্ড্রোলজি বিভাগে রেফার করলো। মানে এটা আমার তখন হঠাৎ ব্যক্তিগতভাবে আমার মানে চেক হঠাৎ নষ্ট হয়ে গেছিল, মানে কিছু ছিল না। তারপরে কিছুদিন পরে আস্তে আস্তে ওটা আবার ফিরে আসলো। এখন আবার এটা 3-4 বছর আগের কথা। এখন আবার তারপরে আমি আবার ওই যে মানসিক হাসপাতালের নিচে সেক্টর ওখানে যাওয়ার পরে ওনারা ইতিহাস কয়েকটা ওষুধ দেওয়ার পরে আবার হঠাৎ ওই আগের মতো ফিরে আসলো। এখন এমন একটা অবস্থা হয়েছে, এখন আর কোনো চেক নাই, বীর্যপাত সম্পূর্ণ বন্ধ। এখন মানে কোনো আগের মতো হয়ে গেছে, এখন ওই ধরনের কোনো ইয়েই নাই, মানে ইচ্ছা একেবারে নষ্ট হয়ে গেছে মানসিকতা দিয়ে। আর এখন আমি বলতে চাচ্ছি যে আর আমার যে বুকের দুধের এখানে হঠাৎ করে ফুলে উঠছে এবং ব্যথা অনুভূতি হচ্ছে, মানে মানে উঁচা হয়ে গেছে এবং ভিতরে একটু ব্যথা। আচ্ছা, সেটা কি শক্ত হয়ে আছে? হ্যাঁ, শক্ত এবং উঁচা হয়ে গেছে, মনে হচ্ছে যেন
একটা মানে কৃত্রিম দুধ তৈরি হতেছে এরকম মনে হচ্ছে। আচ্ছা, এটা হয়ে সেটি গেছে। কি এক সাইডে নাকি উভয় সাইডেই? দুই সাইডে, দুই দুই সাইডে। সাইডে। অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আসলে ওনার একটি বড়ই কমপ্লেইনই বলতে পারবো। জি, তো জি, স্যার জি। আপনার কি বলার আছে আসলে এক্ষেত্রে? আমার মনে হচ্ছে যে যে ওনার হরমোনে কোনো প্রবলেম জি, জি। হয়েছে, যে আপাতত এটুকু বোঝা যায় যে প্রোলেকটিন হরমোন লেভেল বাড়তি আছে, কিন্তু জি, কেন বাড়লো, কি কারণে বাড়লো, সেটা আসলে অনেক ফার্দার ইনভেস্টিগেশনের ইনভেস্টিগেশন দরকার করে আছে। বের করতে হবে। আসলে একজন হরমোন বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিস্ট এখন আমার মনে আপাতত হয় উনি আছে। যদি একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আপনি যান দর্শক, তিনি হয়তো আপনার বেশ কিছু ইনভেস্টিগেশনস করাবেন এবং আরও ফার্দার হিস্ট্রি জানবেন, এক্সামিনেশন করবেন, তারপরে আপনার হয়তো একটি প্রপার ট্রিটমেন্টের মধ্যে আপনি যেতে পারবেন। আমাদের আরও একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমরান বলছিলাম মোহাম্মদপুর থেকে। জি, সমস্যাটি যে বলুন। আমি জয়শ্রী শাহ ম্যাডামের সাথে একটু কথা বলতে। ম্যাম শুনতে পাচ্ছেন? আপনি সমস্যাটি বলুন। জি ম্যাম, আমার ওয়াইফের বয়স 29, শি ইজ অলরেডি প্রেগনেন্ট। তার 5 মাস ডান হয়েছে 22 তারিখে। তো অলরেডি ম্যামকে আমি বিজনেসম্যান একটা ম্যাডামকে দেখাচ্ছি, উনি আছে একটা ওষুধ দিয়েছে জিপটন প্লাস, মানে আয়রন প্লাস ফলিক অ্যাসিড প্লাস ভিটামিন বি কমপ্লেক্স। তো এর বাইরে কি এক্সট্রা কি মানে ফলিক অ্যাসিড সাথে মানে খেতে পারবে কিনা? অনেক ধন্যবাদ ফোন করবার জন্য ম্যাম। ধন্যবাদ ইমরান সাহেব। আসলে ফলিক অ্যাসিডটা কিন্তু খুব জরুরি একটা ভিটামিন। হ্যাঁ, এটা কিন্তু যখন কাপল আমাদের কাছে প্রি কনসেপশনাল কাউন্সেলিংয়ের জন্য আসে, কনসেপ্ট করার আগে থেকে, তখন থেকে আমরা এই ফলিক অ্যাসিডটা দিয়ে থাকি এবং থ্রু আউট দ্য প্রেগন্যান্সি পিরিয়ড কিন্তু এটা খেলে ভালো হয় এবং এটার জন্য বাচ্চার জন্মগত ত্রুটি থেকে অনেক কিছু অ্যাভয়েড করা সম্ভব। তো আমার মনে হয় উনি যে আয়রন খাচ্ছেন, ভিটামিন খাচ্ছেন, তার সঙ্গে অবশ্যই একটা ফলিক অ্যাসিড ওনাকে দেওয়া উচিত এবং তার সঙ্গে অবশ্যই একটা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, এগুলো কিন্তু খুবই জরুরি মাইক্রোনিউট্রিয়েন্টস, এগুলো অবশ্যই প্রেগন্যান্সিতে দিতে হবে। ধন্যবাদ। হয়তো তিনি যেটির কথা বলছিলেন সেটি আসলে কম্বাইন্ড আকারে যেটি পাওয়া যায় সেটি হয়তো তিনি খাচ্ছেন। আরও একটি ফোন আছে, ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রুশায়দা। ওয়ালাইকুম আসসালাম। জি, সমস্যাটি বলুন। জি, আমি ডক্টর বদরুল আলম স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আমার বাবার ব্যাপারে। আমার জি। বাবার বয়স 78। আচ্ছা। উনি পোস্ট কোভিড রোগী। ওনার ডিসেম্বরে উনি কোভিড মুক্ত হয়েছেন। তারপরে স্যার কিছু ওষুধ ওনাকে দিয়েছিলেন, তার ভিতরে ডেলানিক্স 20 একটা ছিল স্যার। জি। তো এই ডেলানিক্স 20টা মনে হচ্ছে এখন স্যুট করছে না স্যার। তো যে 30 ডেলানিক্স বমি 30। বমি ভাব হয়, জি। তো এটা কি চেঞ্জ করে কোনো অন্য কিছু দেওয়া তাকে পসিবল? হ্যাঁ, আমার মনে অনেক হচ্ছে ধন্যবাদ। যে ধন্যবাদ প্রশ্নের জন্য। তো আমার মনে হচ্ছে যে মানে এই ঔষধটা ওনার মানে কাজ করছে না বা ওনার এটা স্যুট করছে না, আসলে চেঞ্জ করে অন্য কোনো, আসলে ডিলানিক্সটা হচ্ছে ডেক্স ল্যান্সোপ্রাজল গ্রুপের ওষুধ, এটা 30 মিলিগ্রাম। তো তখন হয়তো উনি ওই যেহেতু কোভিড ট্রিটমেন্টে ছিলেন তখন ওনাকে হয়তো স্টেরয়েড দেওয়া হয়েছিল। তো স্টেরয়েড যারা পায় তাদের একটু অ্যাসিডিটি হয়, তখন হাই ডোজে অ্যান্টি আলসারেন্ট ওষুধগুলো দেওয়া হয়। তো এখন যেহেতু উনি হয়তো স্টেরয়েড পান না, ভালো হয়ে গেছেন, পোস্ট কোভিড পেশেন্ট, তো আমার মনে হয় যে উনি স্বাভাবিক একটা যে কোনো একটা এসোমিপ্রাজল গ্রুপ বা র্যাবিপ্রাজল গ্রুপের যে কোনো একটা ঔষধ উনি খেয়ে দেখতে পারে, 20 মিলিগ্রামই যথেষ্ট হবে। আর এটার সাথে উনি চাইলে অ্যান্টাসিড গ্রুপের যে কোনো একটা সিরাপ খেয়ে দেখতে পারে, সেটা সবসময় খাবে না, অ্যান্টাসিডটা উনি যখন ওনার গ্যাস হবে বা অ্যাসিডিটি হবে তখন খাবেন। অনেক ধন্যবাদ স্যার। ম্যাম, একটি প্রশ্ন করেছিলাম যে ট্রিটমেন্ট প্রোটোকলে আসলে কোনো চেঞ্জেস এসেছে কিনা? হ্যাঁ, প্রেগনেন্ট মায়েদের জন্য কিন্তু ট্রিটমেন্টটা সাধারণ কোভিড পেশেন্টের চেয়ে একটু ডিফারেন্ট, কারণ এখানে কিন্তু দুটো ইস্যু, একটা হলো মা আর সঙ্গে হলো বাচ্চা। তো আমরা কিন্তু ভ্যাকসিনের ব্যাপারে যেটা বলেছি যে এটাতে কোনো শিডিউলার চেঞ্জ নেই, কিন্তু আমরা যদি ডিজিজটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, মাইল্ড ডিজিজ যদি হয় তাহলে আসলে তার কিন্তু সে ঘরে থেকেই ট্রিটমেন্ট নিতে পারে, তার জন্য কিন্তু বাইরে যাবার দরকার নেই, অথবা এক্সট্রা কোনো মেডিসিনও দরকার হয় না। আমরা শুধু তাকে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে বলি, একটু আলাদা থাকার জন্য পরামর্শ দেই,
ভিটামিন সি এবং ভিটামিন ডি যুক্ত খাবারগুলো, ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো, প্রোটিন জাতীয় খাবারগুলো আমরা বাড়িয়ে খেতে বলি। আর যখনই তার এবং তাকে কিন্তু রেগুলার একটা মনিটরিং এর মধ্যে থাকতে হবে। টেলিমেডিসিনের মাধ্যমে সে তার একজন অবস্টেট্রিশিয়ান এবং একজন মেডিসিন স্পেশালিস্ট দুজনের কনসালটেশনে কিন্তু তাকে থাকতে হবে। এবং যখনই উনি কোভিড নেগেটিভ হয়ে যাবেন তারপরে আমার মনে হয় একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখে নিতে হবে তার গর্ভস্থ বাচ্চাটি সুস্থ আছে কিনা। যখনই তার অক্সিজেন স্যাচুরেশন কমতে শুরু করবে, 95%-এর চেয়ে কমে যাবে, অথবা তার সাথে যদি আদার কোনো কমপ্লিকেশনস থাকে যেমন হাইপারটেনশন বা ডায়াবেটিস, তাহলে কিন্তু তাকে হসপিটালে অ্যাডমিশন করতে হবে। এবং তখন আমরা অ্যান্টিভাইরাল থেরাপি, স্টেরয়েড, তারপর রক্ত জমাট না বাঁধার জন্য যে ইনজেকশনগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু অ্যাড করে নিতে হবে। এবং তাদের জন্য কিন্তু আইসিইউ ফ্যাসিলিটিস থাকে, এরকম একটা জায়গায়ও তাকে টেক কেয়ার করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহে প্রতি শনি ও রবিবার একই সময়ে এনটিভি পর্দায়। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।